আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। স্বাগত জানাচ্ছি সকলকে আমাদের ক্লাস 9-10 এর বিজিএস দ্যাটস মিন বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 কিন্তু নাম শুনে অনেকেই কিন্তু ভীত হও। কি কারণে? কারণ এখানে সৌরজগৎ ভূমণ্ডল আছে। আমি বলবো ভীত হওয়ার কোনো কারণ নেই। তোমরা আজকের এই ক্লাসটি তোমরা যখন করবে, অর্থাৎ চ্যাপ্টার 3 হোল ক্লাসটা যখন সম্পন্ন করবা, সম্পূর্ণ করার পরে তোমরা নিজেরাই বলবা আরে কি ব্যাপার, দ্রাঘিমা রেখা সেটা তো কোনো ব্যাপারই না, অক্ষরেখা আরে যাবাটা এটা তো আমি পারি। এইরকম একটা ধারণা দেওয়ার জন্যই তোমাদের সাথে আজকে আমি আছি। নাজমুল করিম অর্ণব, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে, এবং আমার কলেজ ছিল নর্থডেম কলেজ। তো চলো আজকে আমাদের শুরু করা যাক সৌরজগৎ ও ভূমণ্ডল। আচ্ছা, শুরুতে একটি কথা বলি, এই অধ্যায়টা যখন আমরা পড়বো অনেক কিছুই আমরা পাবো যেগুলো হচ্ছে অবাস্তব। ঠিক আছে, মানে সহজ কথায় যদি বলি ভাইয়া, এটা হচ্ছে অনেকটাই দেখবো আমরা অবাস্তব বা কল্পনা নির্ভর অনেক কিছুই আমাদের থাকবে। ঠিক আছে, তো আজকের এই চ্যাপ্টারটার যে ভ্যালিডিটি যদি তোমরা কেউ চাও যে ভাইয়া এই জিনিসটা কি আসলে এক্সিস্ট করে পৃথিবীতে বা মহাবিশ্বে, হ্যাঁ কিছু কিছু জিনিস, এই যে দেখো সৌরজগৎগুলো অবশ্যই এক্সিস্ট করে, সৌরজগতে যে গ্রহ নক্ষত্রগুলো আমরা পড়বো, এছাড়াও যেই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়বো, যেমন দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা কিংবা মকরক্রান্তি রেখা, সেগুলো কিন্তু ভাইয়া এমন একটা এক্সিস্ট করে না, এগুলো জাস্ট কল্পনা ভাইয়া। ঠিক আছে, তো আমরা আজকে ওদের শুরু করি, চলো বিসমিল্লাহ। পৃথিবী যেমন তো শুরুতে কি আসছে, পৃথিবীর চারিদিকে অসীম মহাকাশ বিস্তৃত। ঠিক আছে, এটা আমরা সকলেই জানি। মহাকাশে রয়েছে নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ, উল্কা এবং কি অন্যান্য জ্যোতিষ্ক। তাহলে কি কি নিয়ে মহাকাশ? নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ, উল্কা এবং অন্যান্য জ্যোতিষ্ক। বাই দ্য ওয়ে, আমি যে লাইনগুলো দাগাবো বা যে তথ্যগুলো দাগাবো, অবশ্যই তোমরা কিন্তু সেগুলোকে নোট ডাউন করবা বা বইয়ে দাগাবা। কারণ হচ্ছে যে এই অধ্যায়টার উপরে প্রচুর এমসিকিউ রয়েছে, যে এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, বা চাঁদ পৃথিবীর কত গুণ ছোট বা বড়, সবকিছু রয়েছে। সব পড়ে মাথা নষ্ট করার কোনো কারণ নাই। যেই জিনিসগুলো তোমাদেরকে আমি দিব সেই জিনিসগুলো তোমরা জাস্ট নোট ডাউন করবা, দ্যাটস এনাফ ফর ইউ। ঠিক আছে, ওকে। দেখো, সূর্য বিশ্বজগতের একটি নক্ষত্র। কি বলছে? সূর্য বিশ্বজগতের একটি নক্ষত্র। সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ বা কি সৌর পরিবার গঠিত। তাহলে আমরা কি দেখছি ভাইয়া, সৌরজগৎ বা সৌর পরিবার কি নিয়ে গঠিত হচ্ছে? এই দেখো, সৌরজগৎ বা সৌর পরিবার গঠিত হচ্ছে গ্রহ, উপগ্রহ, অসংখ্য ধূমকেতু বা অগণিত উল্কা, এই সব কিছু নিয়ে। ঠিক আছে, মানে তুমি যদি সৌর জগৎ বা সৌর বিশ্বর একটা দৃশ্য দেখো, যেমন চলো আমরা জিনিসটা দেখেই আসি, চলো কি বলো, তো জিনিসটা যদি আমরা দেখি তাহলে কেমন হয় দেখো দেখি। এই যে সৌরজগতের বিষয়টা যদি আমরা বের করি, তাহলে দেখো জিনিসটা দেখো দেখি, গ্যালাক্সিতে কি বলতেছে, একদম পুরো লার্জেস্ট। ঠিক আছে, মানে আমরা জিনিসটাকে আমাদের পুরো ধারণার বাহিরে যে কতগুলো ওখানে গ্রহ বা উপগ্রহ আছে, সবকিছু আমাদের এখানে একটা চ্যানেল দেখলাম, ন্যাশনাল জিওগ্রাফির অনুযায়ী দেখতেছি। তো ভিডিওটা দেখলে আমরা অনেকটা কিন্তু আন্দাজ পাবো, ঠিক আছে, যে কোথা থেকে কি ঘটছে। দেখো এই যে বিগ ব্যাং থিওরি, অনেকেই কিন্তু জানো, তোমরা অবশ্যই জানো ভাই, তাই না? সায়েন্স ফিকশন তো পড়েছো অনেকে। তাহলে যে কিশোর আলোর বিজ্ঞান সংখ্যা তো আসেই, ওগুলাতেও থাকে, তাই না? ছোটবেলায় খুব কালেক্ট করতাম খুদাই। এই যে দেখো কি বলছে, দেখাচ্ছে মহাবিশ্বের যে তৈরিটা আমাদের এখানে লক্ষ্য করাচ্ছে। ঠিক আছে, এই যে পুরো মহাবিশ্বটা দেখো দেখাচ্ছে, যে আমরা সাধারণত কি টেলিস্কোপ, পাওয়ারফুল টেলিস্কোপ দিয়ে কিন্তু এগুলো আমাদের দেখতে হয়। ঠিক আছে, সো
সো ইউটিউবে তোমরা এটা একটা ভিজুয়ালাইজেশন খুব সুন্দর করে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আজকে আমাদের ক্লাসের আলোচনা, এবং এই আলোচনার দেখার বাইরেও আমরা একটা বিষয় আরো দেখব, সেটা কি আমাদের বিস্তারিত তথ্যগুলো যেগুলো আমাদের বইয়ে রয়েছে। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে অরিজিনস অফ দ্য ইউনিভার্স, আমরা জিনিসটা দেখলাম। ওকে, সো আমরা এখন চলে যাব আমাদের ক্লাসে। ওকে, তো আমরা ক্লাসের দিকে আগে আসি। আমরা দেখলাম এই পর্যন্ত ইউটিউবে হচ্ছে একটা সৌরজগতের বা ইউনিভার্সটা কিরকম হয়, ঠিক আছে, কিভাবে গঠন হয়েছে সবকিছু আমরা সেখানে লক্ষ্য করলাম। চলে যায় আমাদের পড়াতে। পরবর্তীতে গ্রহ উপগ্রহ সমূহ সূর্য নিজেদের পারস্পরিক মহাকর্ষণ শক্তি দ্বারা আকৃষ্ট হয়ে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময় সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। দেখো এখানে একটা বিষয়, সূর্যের চারিদিক, এই জিনিসটা জাগাবা, তাইলে যা কিছু রয়েছে পৃথিবী, চাঁদ, সবাই কিন্তু সূর্যের চারিদিকে কিন্তু সূর্যের কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে, মানে বিষয়টা কিরকম হয়েছে যে ধরো যে ওই যে তাহসানের একটা গান আছে না, প্রেম মাতাল, যে বিন্দু আমি তোমায় ঘিরে বৃত্তের মাঝে ঘুরছে, এরকম যে তুমি একজনকে ঘিরে যে ঘুরতেছো, সেটা হচ্ছে যে কেন্দ্রটা হচ্ছে তোমার কি সূর্য, তাকে নিয়ে তোমার সবাই ঘুরতেছে। ঠিক আছে, সো এরকম একটা অবস্থা দেখছি আমরা। আচ্ছা, তা পরবর্তীতে আমরা চলে যাব, এই যে দেখো ছবি মাত্র যেটা ইউটিউবে আমরা দেখলাম, সেটা সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহ, এটা আমাদের পৃথিবী মোস্ট প্রবাবলি, সো এই সব জিনিসগুলো আমরা দেখছি। ঠিক আছে, তো পরবর্তী যাচ্ছি। এই অধ্যায়টা পাঠ শেষ করে আমরা কি কি জানতে পারবো, চলো দেখা যাক। সৌরজগতের ধারণা ব্যাখ্যা করতে পারবো, সৌরজগতের গ্রহগুলোর বর্ণনা করতে পারবো, পৃথিবী গ্রহে জীব বসবাসের কারণ ব্যাখ্যা করতে পারবো, ভূ অভ্যন্তরের গঠনও ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ মাটির নিচে, ভূ অভ্যন্তর মানে কি, তোমার মাটির নিচে কি কি গঠন প্রকারী দিয়ে মাটি গঠিত হয়েছে, গঠন প্রণালীটা আমরা দেখতে পারবো। সৌরজগৎ ও গ্রহ সমূহের অবস্থান এঁকে দেখাতে পারবো। নিরক্ষরেখা, সমাক্ষরেখা, দ্রাঘিমা, মূল মধ্যরেখা, আন্তর্জাতিক রেখার ধারণা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, বিশেষ সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখাগুলোর ভূমিকা নির্ণয় করতে পারবো। এই যে স্থানীয় সময় নির্ণয় বা আন্তর্জাতিক তারিখ রেখা নির্ণয়, এই জিনিসগুলো তো আমরা অনেকেই জানি যে এই অধ্যায়টাতে এই জিনিসগুলো রয়েছে, এবং এই জিনিসগুলো কিভাবে আমরা বের করতে পারবো সেটার কিন্তু ধারণা আমরা এই অধ্যায়ে জানতে পারবো। ঠিক আছে, পরবর্তী দেখি, বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশের সময়ের পার্থক্যের কারণ ব্যাখ্যা করতে হবে। যে ভারতের যদি কোনো অনুষ্ঠান হয়, ধরো আইপিএল খেলা চলতেছে বর্তমানে, তাই না, তো আইপিএল এ ভারতের সময়সীমা কিন্তু 7:30, সন্ধ্যা 7:30 বা রাত 7:30, আমাদের দেশে কেন 8টায় হয়? প্রশ্নটা জাগে না মাথার মধ্যে, তাই না, মনের মধ্যে তো প্রশ্ন জাগারই কথা। এই কারণটাও আমরা এই অধ্যায়ে দেখতে পাবো যে কি কারণে ওদের বেশি আমাদের কম। ওকে, আচ্ছা, বিভিন্ন রেখার অবস্থানে চিত্র আঁকতে পারবো, পৃথিবীর গতির ধারণা ব্যাখ্যা করতে পারবো। আহ্নিক গতি, বার্ষিক গতি, খুবই ফ্যামিলিয়ার দুটো শব্দ না সবার জন্য। আহ্নিক গতি, বার্ষিক গতি, কোনটার কারণে কি ঘটতেছে, দিন রাত কার জন্য হয়, ঋতু পরিবর্তন কার জন্য হয়, সবকিছু আমরা দেখবো। দিবারাত্রি হ্রাস বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে পারবো। পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ কি জন্য হয়। ওকে, বার্ষিক গতির সাথে বাংলাদেশের ঋতু পরিবর্তনের সম্পর্ক, নতুন পরিস্থিতিতে গাণিতিক জ্ঞান প্রয়োগ করে সময় নির্ণয় করতে পারবো। জোয়ার ভাটার ধারণা, কারণ, শ্রেণী বিভাগ। জোয়ার ভাটা তো আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসতেছি অধিকাংশই। তো জোয়ার ভাটাটা কেন হয়, কি কারণে হয়, সেই কারণটাও আজকে আমরা জানতে পারবো। পৃথিবীর ওপর জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা করতে পারবো। পরিবেশের সাথে সম্পর্ক সৃষ্টি ও অভিযোজনে সক্ষম হব। দ্যাটস মিন আমরা মোটামুটি ভূগোল সম্পর্কিত, অর্থাৎ আমাদের যে ভূগোল যে একটা বিষয় আলাদা করে আমরা ইন ফিউচারে পড়বো, সেই বিষয়টা সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারবো বা ধারণা নিতে পারবো, এবং সৌরজগৎ ভূমণ্ডল হিসেবে আমরা একটা সুন্দর ধারণা পাবো। তো চলো আজকে আমাদের দেখা যায় তৃতীয় অধ্যায়ের 3.1 আলোচনাতে চলে যায়। প্রথমেই সৌরজগতে। ঠিক আছে, ওকে, সূর্য এবং এর গ্রহ উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার থাকে তাকে বলা হয় সৌরজগৎ। আচ্ছা ভাইয়া আপুরা, তোমরা যদি আমাকে বলো যে ভাইয়া সৌরজগতের সংজ্ঞা যদি ক নম্বরে আসে আমার সৃজনশীলে, আমি কি লিখবো, তখন তো ভাই আমি পারবো না। না, না পারার কিছু নাই, পারবা। এই যে সূর্য এবং এর গ্রহ উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার গঠিত তাকে বলা হয় সৌরজগৎ। ভাই সিম্পল, রাইট? সৌরজগতের প্রাণকেন্দ্র কি? সূর্য। ওই যে আমি বললাম তাহসানের গানটা, যে এই যে মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, কেন্দ্রটা হচ্ছে সূর্য। ঠিক আছে, সৌরজগতে 8টি গ্রহ, শতাধিক উপগ্রহ, হাজার হাজার গ্রহাণুপুঞ্জ, লক্ষ লক্ষ ধূমকেতু রয়েছে, যেটা আমরা ইউটিউবে একটু আগে দেখলাম যে এটি গুণে শেষ করা যাবে না যে কতগুলো আসলে ধূমকেতু বা গ্রহাণুপুঞ্জ রয়েছে। হ্যাঁ, জাস্ট আমরা জানি যে 8টা কি রয়েছে, গ্রহ রয়েছে। চলো আমরা দেখি।
এই যে দেখো সৌরজগতের চিত্রটা, এই যে মাঝখানে কে আমাদের সূর্য ভাই, ঠিক আছে, ভাই বলবো না বাবা বলবো, বলো দেখি, দাদা বলি চলো। তো সূর্য দাদা এখানে আমাদের আছে, আশেপাশে তাকে ঘিরে তার 8টা ছেলে মেয়ে রয়েছে, আর ঠিক আছে মেয়ে নাই সব ছেলে, ওকে। সো আর বাকিগুলো সম্পূর্ণ গ্রহাণুপুঞ্জ বা ধূমকেতু উল্কা সবকিছু মিলে এই যে সৌরজগৎ। কেমন, পরবর্তী চলে যাই সূর্য নিয়ে আলোচনা। আচ্ছা, যেটা আমি শুরুতেই বলেছি যে লাইনগুলো ইম্পর্টেন্ট আমি দাগাবো, তোমরা কিন্তু সেই লাইনগুলো তোমাদের দাগাইতে হবে। তো সৌরজগতের সকল গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক কে? সূর্য। সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র। সূর্য উজ্জ্বল নক্ষত্র, দ্যাটস মিন কি সূর্য সবাইকে দেয় কি দেয়? আলো দেয়, ঠিক আছে। পৃথিবীর সঙ্গে সূর্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সূর্য পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড়, মানে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে এটি প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। এর ব্যাস প্রায় 13,84,000 কিলোমিটার এবং সূর্যের উপরিভাগের উষ্ণতা 57,000 ডিগ্রি সেলসিয়াস। এই লাইনগুলো দাগাবেন। সূর্যের উপরিভাগের সারফেসের উষ্ণতা কত? 57,000 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। বিরাট দূরত্বের জন্য সূর্যের অতি সামান্য তাপ পৃথিবীতে আসে পৌঁছায়। এর মধ্যে ভাই অতি সামান্য আসলে এত গরম কেন ভাই? 44 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি হয়ে যাচ্ছে কেন ভাই? এটাই সূর্য, ঠিক আছে, কিছু করার নাই। জলবায়ু পরিবর্তন হচ্ছে না, এই কারণে বৈশ্বিক উষ্ণতা আরো বৃদ্ধি পাচ্ছে, এই কারণে আরো বেশি করে গরম হচ্ছে। এই সামান্য তাপ এবং আলো দ্বারাই পৃথিবীর জীবজগতের সকল প্রয়োজন মেটে। অন্যান্য গ্রহ উপগ্রহগুলো তাপ ও আলোর উৎস হলো কে? সূর্য। দ্যাটস মিন সূর্য সবাইকে বস রূপে কি দেয়? আলো দেয়। সূর্যের কোনো কঠিন তরল পদার্থ নেই। শতকরা 55 ভাগ হাইড্রোজেন এবং 44 ভাগ হিলিয়াম, 1 ভাগ অন্যান্য গ্যাসে সূর্য গঠিত। তাহলে সূর্যতে কোন কোন গ্যাস রয়েছে? হাইড্রোজেন রয়েছে, হিলিয়াম রয়েছে এবং 1% অন্যান্য গ্যাস রয়েছে। সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে বলা হয় সৌর কলঙ্ক, সানস্পট। দেখো আমরা অনেকে বলি না, আরে আমার মুখে তো সানস্পট হয়ে গেছে, ওয়া সেটা আমি কি করবো এখন, ক্রিম মাখতে হবে। আরে ভাই সানস্পট সেটা না, সানস্পট কোনটা? এই যে সূর্যের মাঝখানে মাঝে মাঝে একটা কালো দাগ দেখা যায়, এই কালো দাগটাই হচ্ছে সানস্পট, ঠিক আছে। সূর্যের অন্যান্য অংশের চেয়ে সৌর কলঙ্কের উত্তাপ কিছুটা কম থাকে। আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায় সূর্য অনবরত হাইড্রোজেন থেকে হিলিয়াম এবং হিলিয়াম থেকে শক্তি তৈরি হচ্ছে। সূর্য প্রায় 25 দিনে নিজ অক্ষে একবার আবর্তন করে। কত সময় লাগে তার? 25 দিনে, মানে সূর্য তার নিজ অক্ষে একবার চারিদিক ঘুরতে 25টা দিন লাগে, ঠিক আছে। সূর্যের আলো তাপ ছাড়া পৃথিবীতে উদ্ভিদ প্রাণী কিছুই জন্মাতো না, প্রাণীর স্পন্দন সম্ভব হতো না। দেখো আলো আছে বলে আমাদের কি জীবের একটা স্পন্দন বা জীবের জন্ম বা এক্সিস্টেন্সটা কি সম্ভব হচ্ছে। সেটা যদি না থাকতো অনেকাংশে কিন্তু আমাদের বেঁচে থাকতে অনেক কঠিন হয়ে যেত, সমস্যা হয়ে দাঁড়াইতো, সেটাই বলা হয়েছে এখানে। গ্রহতে চলে আসবো। মহাকর্ষ বলতে মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে বা ঘুরছে, এদেরকে বলা হয় গ্রহ। তাহলে কিসের প্রভাবে ভাইয়া? মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক, কি কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে, মানে তাদের একটা নির্দিষ্ট রুট রয়েছে, এই নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে পরিক্রমণ করছে, তাদেরকে বলা হচ্ছে গ্রহ। এবং মজার কথা হলো গ্রহের নিজস্ব আলো বা তাপ কিছুই নেই। কার কাছ থেকে নেয়? সূর্যের কাছ থেকে নেয়। সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টা? 8টা। সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী ক্রমান্বয়ে অবস্থান করছে। কিভাবে? বুধ সবার আগে, শুক্র দ্বিতীয়, পৃথিবী আমাদের তৃতীয়, মঙ্গল চতুর্থ, বৃহস্পতি পঞ্চম, শনি ষষ্ঠ, ইউরেনাস সপ্তম এবং লাস্ট হচ্ছে কি নেপচুন অষ্টম, ঠিক আছে। গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় বৃহস্পতি, সবচেয়ে ছোট কি? বুধ। তাহলে সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। সবচেয়ে বড় গ্রহের নাম বৃহস্পতি, সবচেয়ে ছোট গ্রহের নাম হচ্ছে বুধ। এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। পরবর্তী যাই, এখন গ্রহগুলোর বিশ্লেষণ আমরা দেখব, চলো। তো বুধ, ঠিক আছে। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। সূর্যের সবচেয়ে কাছের কিন্তু সবচেয়ে কি ছোট গ্রহ। এর ব্যাস 4850 কিলোমিটার এবং ওজন পৃথিবীর 50 ভাগের 3 ভাগের সমান। এটা দেখাবেন, পৃথিবীর 50 ভাগের 3 ভাগের সমান কি ওজন। সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে মানে ঘুরতে এর সময় লাগে 88 দিন। 88 দিন সময় লাগে তার ঘুরতে এবং সূর্য থেকে বুধের দূরত্ব 5.8 কিলোমিটার। দেখো দেখি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব তো ভালোই, তারপরও আমাদের এত গরম লাগে। তাহলে বুধে যদি কেউ বসবাস করতে, বসবাসের উপযোগী যদি বুধ হতো, তাহলে আমাদের সেই সব বসবাসকারী মানুষদের কি হইতো? জাস্ট খালি ভাবে দেখো। এই জন্য কিন্তু বুধ কি বসবাসের উপযোগী নয়, কারণ সেটা সূর্য থেকে খুব কাছে, প্রচন্ড তাপ সেখানে। সূর্যের নিকটতম গ্রহ বলে তাপমাত্রা অত্যাধিক। বুধের ভূত্বকে সমতল ভূমি সহ অসংখ্য গর্ত পাহাড় লক্ষ্য করা যায়। আর বুধের আয়তন কত? 74,800 বর্গ কিলোমিটার, ঠিক আছে, আমরা দেখলাম সেখানে। পরবর্তী যাব শুক্র। ওকে, দেখো সূর্য থেকে দূরত্বের দিক থেকে শুক্রের অবস্থান কত?
দ্বিতীয়, এটি পৃথিবীর নিকটতম গ্রহ, একদম পৃথিবীর পাশেই। সূর্য থেকে শুক্রের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে এর দূরত্ব মাত্র 4.2 কোটি কিলোমিটার। তা থেকে এমন করে মাত্র বলছে যে 4.2 কিলোমিটার পরে মনে শুক্র, এরকম না, কিন্তু না ভাইয়া কোটি আছে সেখানে, মানে কি একটা আইরনি, তাই না? একে সন্ধ্যায় পশ্চিম আকাশে আমরা সন্ধ্যা তারা রূপে দেখি। আমরা এই যে দেখো সন্ধ্যার দিকে আমরা মাঝে মাঝে কি সন্ধ্যা তারা রূপে কিছু একটা দেখতে পারি না আকাশে, সেটা হচ্ছে আমাদের শুক্র গ্রহ। এবং ভোরে পূর্ব আকাশে মানে পূর্ব দিকে শুকতারা রূপে আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এই যে সন্ধ্যা তারা বা শুকতারা হিসেবে যাকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের শুক্র গ্রহ। সূর্যকে একবার পরিক্রমণ করতে সময় লাগে 225 দিন, 225 দিন তার সময় লাগে। শুক্রের কোনো উপগ্রহ নেই, স্যাটনিকা, ঠিক আছে, কোনো তার উপগ্রহ নেই। ওকে, পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল রয়েছে, কিন্তু এতে কোনো কি নেই, অক্সিজেন নেই। কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ প্রায় শতকরা কত পার্সেন্ট, 96%। 96 আমরা দেখতে পাচ্ছি যে শুক্রতে কি কার্বন ডাই অক্সাইড রয়েছে। শুক্র নিজ অক্ষে খুব ধীর গতিতে আবর্তন করে, ফলে শুক্রের আকাশে দেখো মজার তথ্য, 2 বার সূর্য উদিত হয় এবং অস্ত যায়। তাহলে লাইনটা দাগা রাখো, এরকম এমসিকিউ হয় যে 2 বার সূর্য উদিত হয় বা অস্ত যায় কোন গ্রহে, সেটা হচ্ছে শুক্রে। এবং শুক্র গ্রহে এই গ্রহটাতে কার্বন ডাই অক্সাইড ঘন, এই কারণে মেঘের কারণে কি হয়, অ্যাসিড বৃষ্টি হয়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে অ্যাসিড বৃষ্টি কোথায় হচ্ছে, শুক্র গ্রহে। ঠিক আছে, তো এখানে একটা আমাদের বিষয় কাজ করে যে আমাদের শুক্র গ্রহে কেন মানুষ বসবাস করতে পারে না। শুক্র গ্রহে তো বায়ুমণ্ডল রয়েছে, তাহলে কেন পারে না, জাস্ট বিকজ অফ সেখানে অক্সিজেন নেই ভ্যাপোরে এবং কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে, এই কারণে সেটা বসবাসের উপযোগী নয়। ওকে, গ্রহটিতে আমরা দেখলাম তাহলে অ্যাসিড বৃষ্টি কেন হয়, জাস্ট বিকজ কার্বন ডাই অক্সাইড বেশি রয়েছে এই কারণে। শুক্রের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় 90 গুণ বেশি বাতাসের চাপ রয়েছে এবং এর আয়তন আমরা দেখতে পেলাম এই তথ্যগুলো, এবং ব্যাস 12,104 কিলোমিটার। ওকে, পরবর্তী চলে যাবো আমাদের নিজস্ব পৃথিবীতে। ওকে, পৃথিবী সূর্যের কততম নিকটতম গ্রহ, তৃতীয়। ভাই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, লাইনটা দাগাবা। তাহলে সবচেয়ে আমাদের পৃথিবী কততম, তৃতীয়, এবং এর আয়তন আমরা দেখতে পাচ্ছি পূর্ব পশ্চিমের ব্যাস 12,752 কিলোমিটার, উত্তর দক্ষিণে 12,709 কিলোমিটার। এবং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, আমরা প্রথমেই দেখেছি তাই না, 15 কোটি কিলোমিটার। দেখো 15 কোটি কিলোমিটার হওয়ার পরেও এত তাপ 40 জুল 44 45 চলে যাচ্ছে। ওই যে আমরা একটু আগে ইউটিউবে যে একটা আমরা দেখলাম ইউনিভার্সের যে ভিডিওটা, তাই না, সেখানে তো আমরা দেখলাম যে সারা ইউনিভার্সে জাস্ট একজন আলো দেয়, সেটা কে, সূর্য, বস রূপে, বৃত্তের কেন্দ্র। তো সে আলোটা আমাদের কাছে আসতেছে, তাতেই আমাদের এত তাপ। তো দেখো পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। ভাই এটা তোমার সব ভুলে যাও, এটা মনে রাখতে হবে। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ সূর্য চারিদিকে একবার ঘুরে এত সময়। এই গ্রহে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন রয়েছে, অক্সিজেনও আছে, নাইট্রোজেনও আছে। এবং পৃথিবীর গড় তাপমাত্রা কত, 13.90 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকে প্রয়োজনীয় পানি রয়েছে। দেখো মানুষ বসবাসের জন্য বা জীব বসবাসের জন্য যত কিছু প্রয়োজনীয় এলিমেন্ট দরকার, সকল কিছু কিন্তু পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি। গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবী জীবজন্তু বা উদ্ভিদের জীবন ধারণের জন্য আদর্শ গ্রহ। দেখো আদর্শ গ্রহ কেন বলছে, আদর্শ গ্রহ বলার কারণ হচ্ছে এই যে পৃথিবীতে পানি রয়েছে, অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, দ্যাটস মিন বসবাসের জন্য, জীবের বসবাসের জন্য যা কিছু দরকার সবকিছু পৃথিবীতে রয়েছে। চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ, তাহলে পৃথিবীর একটাই উপগ্রহ রয়েছে, তার নাম কি, চন্দ্র, যেটাকে আমরা চাঁদ বলি। চাঁদ বলতে আমরা বেশি কমফোর্টেবল ফিল করি, রাইট? এবং পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, 3,81,500 কিলোমিটার। এটি পৃথিবীকে 29 দিন 12 ঘন্টায় একবার পরিক্রমণ করে। চাঁদের পৃষ্ঠদেশে কি গর্ত, পাহাড়, পর্বত লক্ষ্য করা গেছে। ওকে, আচ্ছা এখানে আমরা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা তো জানি 365 দিন 365 ডেজে আমাদের কি 1 ইয়ার কমপ্লিট হয়, রাইট? সো তারপরও আমরা তোমার প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড যে আসতেছে এক্সট্রা ভাবে, এটা কেন হয় বা এটা কই যায়? ওই যে ভাইয়া 4 বছর পর পর যে আমাদের কি হয়, লিপ ইয়ার হয় না? 4 বছর পর পর লিপ ইয়ার হয়, এটা তো আমরা সকলেই জানি আশা করি। তো এই যে 5 ঘন্টা 48 মিনিট এবং 47 সেকেন্ড 4 বছরের মাঝখানে কি হয়, আরেকটা দিন বাড়ানোর জন্য এনাফ হয়ে যায়। সো জিনিসটা তখন হচ্ছে আমাদের এক্সট্রা একটা দিন আসে, সেটা ফেব্রুয়ারি 29 ফেব্রুয়ারি হিসেবে আমরা জিনিসটাকে দেখে থাকি বা আমরা জিনিসটাকে অবজার্ভ করি। এটাই হচ্ছে আমাদের লিপ ইয়ার, ঠিক আছে? তো এক্সট্রা টাইমটার জন্য আমাদের লিপ ইয়ার হয়, ঠিক আছে? আমরা অনেক তথ্য আমরা এখানে দেখে নিলাম। পরবর্তী চলে যাব মার্সে, মঙ্গলে। সূর্য থেকে দূরত্বের দিক থেকে পৃথিবীর পরে মঙ্গলের স্থান। সূর্য থেকে এর গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে এর গড় দূরত্ব হচ্ছে 7.8 কোটি কিলোমিটার।
মঙ্গল গ্রহের ব্যাস ৬৭৭৭ কিলোমিটার এবং ওজন পৃথিবীর ১০ ভাগের ১ ভাগ এবং এর আয়তন আমরা দেখতে পাচ্ছি সূর্যকে পরিক্রমণ করতে মঙ্গল গ্রহের লাগে ৬৮৭ দিন ৬৮৭ দিন এবং নিজ অক্ষে আবর্তন করতে সময় লাগে ২৪ ঘন্টা ৩৭ মিনিট। মঙ্গলের দুইটি উপগ্রহ রয়েছে, খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিমোস আর একটা হচ্ছে ফেবোস, ঠিক আছে, একটা হচ্ছে ডিমোস বা ডেমোস ফেবোস। ওকে, এখানে জীবন ধারণ কি একদম অসম্ভব। দেখো কিছুদিন আগে একটা রিউমার অর্থাৎ গুজব ছড়াইছিল না যে মঙ্গল গ্রহে বসবাসের উপযোগী, মঙ্গল গ্রহে মানুষ বসবাস করতে পারবে, পানি নাকি পাওয়া গেছে এই সেই, কিন্তু সেটা অসম্ভব। কেন? বায়ুমণ্ডলে শতকরা 3 ভাগ নাইট্রোজেন এবং শতকরা 2 ভাগ আর্গন গ্যাস রয়েছে, ঠিক আছে, এবং পানির পরিমাণ খুবই কম। পানির পরিমাণ কি খুবই কম, এই কারণে জীব বসবাসের জন্য এটি উপযোগী নয়। পৃথিবীর তুলনায় মঙ্গল গ্রহে অনেক ঠান্ডা, গড় উত্তাপ হিমাঙ্কের অনেক নিচে। মঙ্গল গ্রহের উপরিভাগে গিরিখাত আংটিগিরি রয়েছে এবং এই গ্রহের পাথরগুলোতে কি পড়ছে? মরিচা। দেখো মরিচা পড়ার কারণে এটি হচ্ছে কি লালচে বর্ণের, এই জন্য মঙ্গল গ্রহকে দেখতে আমরা অনেকে কি বলি যে রেড প্ল্যানেট বা লাল গ্রহ বলেও থাকি, কারণ যে মরিচা পড়েছে যেই কারণে কি লালচে বর্ণের হয়ে থাকে জিনিসগুলা। ওকে, পরবর্তী চলে যাব বৃহস্পতি, জুপিটার। সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ, সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। লাইনটা দাগাবে। সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে বৃহস্পতির অবস্থান হচ্ছে কত? পঞ্চমে। এর আয়তন পৃথিবীর ১৩০০ গুণ বড়, ১৩০০ গুণ বড় এবং এর ব্যাস দেখতে পাচ্ছি আমরা ১,৩৯,৮২২ কিলোমিটার। এটি সূর্য থেকে প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার দূরে এবং বৃহস্পতি ১২ বছরে একবার সূর্যকে এবং ৯ ঘন্টা ৫৩ মিনিটে নিজ অক্ষে আবর্তন করে। গ্রহটিতে পৃথিবীর একদিনে, দেখো যেহেতু ৯ ঘন্টায় নিজের কক্ষে একবার আবর্তন করে, খুব অল্প সময় নিজ কক্ষে কি একবার ঘুরে যায়, এই কারণে গ্রহটিতে পৃথিবীর একদিনে ২ বার সূর্য ওঠে এবং ২ বার কি হয়? অস্ত যায়। আমাদের তো ২৪ ঘন্টা লাগে, তাই না? তো পৃথিবীর এই অল্প সময় ২ বার সূর্য উঠতে আবার অস্তও যায়। এই গ্রহে গ্রহে কি বলেছে? গভীর বায়ুমণ্ডল আছে। গ্রহটির বায়ুমণ্ডলের উপরিভাগে তাপমাত্রা খুবই কম, তবে অভ্যন্তরে তাপমাত্রা অধিক এবং এর ৬৭টি উপগ্রহ আছে। কয়টা ভাই? ৬৭টা উপগ্রহ ভাই, নট আ জোক। এগুলোর মধ্যে কিছু দিয়েছে নাম, লো ইউরোপা, গ্যানিমেড, ক্যাপিলিস্টো, এগুলো হচ্ছে প্রধান উপগ্রহ ৬৭টার ভেতর। পরবর্তী চলে যাব গ্রহাণুপুঞ্জ। মঙ্গল ও বৃহস্পতির মাঝের পরিসরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু একত্রে পুঞ্জীভূত হয়ে পরিক্রমণ করছে। এই পরিসরের মধ্যে আর কোনো গ্রহ নেই। অর্থাৎ ধরো যে এটা যদি মঙ্গল গ্রহ হয় এবং এটা দেখা যাচ্ছে আমাদের জুপিটার গ্রহ, এদের মাঝখানে অসংখ্য পরিমাণে গ্রহাণুপুঞ্জ আছে, তাদের মাঝখানে আর কি কোনো গ্রহ নেই। ১.৬ কিলোমিটার থেকে ৮০৫ কিলোমিটার ব্যাস সম্পন্ন গ্রহাণুগুলোকে একত্রিতভাবে গ্রহাণুপুঞ্জ বলছে। এখন যদি বলো যে ভাই গ্রহাণুপুঞ্জ কাকে বলা হচ্ছে? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু একত্রিত হয়ে বা পুঞ্জীভূত হয়ে যেটি গঠিত হয় তাকেই বলা হচ্ছে গ্রহাণুপুঞ্জ। কেমন? পরবর্তী চলে যাব আমাদের শনিতে। দেখো কপালে যদি শনি আনতে না চাও, মনোযোগ দিয়ে কিন্তু ক্লাস করো, ঠিক আছে? এটা হচ্ছে একটা সবচেয়ে বড় ফ্যাক্ট। আমরা বলি না তোর কপালে শনি থাকবে, শনি আছে তোর কপালে, তা আমাদের কপালে যাতে আমাদের শনি না আসে, সবসময় যাতে মঙ্গল আসে, এই কারণে আমরা ভালো মতো পড়বো। ওকে, শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এর আয়তন দেখো দেওয়া রয়েছে এবং এর ব্যাস ১,১৬,৪৬৪ কিলোমিটার। সূর্য থেকে শনির দূরত্ব কত? ১৪৩ কোটি কিলোমিটার। শনি ২৯ বছর ৫ মাসে, ২৯ বছর মানে ২৯ বছর ৫ মাসে সূর্যকে একবার প্রদক্ষিণ করে এবং ১০ ঘন্টা ৪০ মিনিটে নিজ অক্ষে একবার আবর্তন করে। পৃথিবীর চেয়ে শনির ব্যাস প্রায় ৯ গুণ বড় এবং খালি চোখে এটি দেখা যায়, খালি চোখে শনিকে দেখা যায়, এত বড়, ঠিক আছে? শনির বায়ুমণ্ডলে হাইড্রোজেন রয়েছে, হিলিয়ামের মিশ্রণ রয়েছে, মিথেন, অ্যামোনিয়া গ্যাসও রয়েছে। 3টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে থাকে। 3টি উজ্জ্বল বলয়, তাহলে কয়টা? 3টা উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে থাকে। শনির ৬২টি উপগ্রহের মধ্যে কয়টি উপগ্রহ? ৬২টা উপগ্রহের মধ্যে ক্যাপিটাস, থেটিস, হুয়া, টাইটান এগুলো হচ্ছে কি প্রধান। ওকে, সো এই যে শনি এই যে গ্রহটা রয়েছে, দেখবা এখানে হচ্ছে বলয় আছে 3টা, ঠিক আছে? এই 3টা বলয় তাকে কি আবৃষ্ট করে রয়েছে বা আবর্তন করে রয়েছে, ঠিক আছে? ওকে, পরবর্তী চলে যাব ইউরেনাসে। ইউরেনাস সৌরজগতের ৩য় বৃহত্তম গ্রহ, তৃতীয়। ওকে, বৃহস্পতি শনির পরে। সূর্য থেকে দূরত্ব ২৮৭ কোটি কিলোমিটার। ৮৪ বছরে সূর্যকে এটি একবার প্রদক্ষিণ করে, ৮৪ বছর, এবং এর গড় ব্যাস ৪৯,০০০ কিলোমিটার।
এর আয়তন পৃথিবীর 64 গুণের, তবে ওজনে পৃথিবীর মাত্র 15 গুণ। গ্রহটির আবহাওয়া মণ্ডলে অর্থাৎ আবহাওয়া বা বায়ুমণ্ডল যাই বলো না কেন, মিথেন গ্যাসের পরিমাণ অত্যাধিক, অর্থাৎ এই ইউরেনাসে মিথেন গ্যাস সবচেয়ে বেশি উপস্থিত রয়েছে। এর 27টি উপগ্রহ রয়েছে। কয়টি? 27টি উপগ্রহ রয়েছে। ইউরেনাসেরও শনির মতো বলয় রয়েছে এবং মিরিন্ডা, এরিয়াল, ওবেরন, অ্যাম্ব্রিয়াল, টাইটানিয়া এগুলো হচ্ছে ইউরেনাসের প্রধান উপগ্রহর মধ্যে কিছু উপগ্রহ। ওকে, সো আমরা চলে যাব নেপচুনে। নেপচুনের গড় ব্যাস ৪৯,২৪৪ কিলোমিটার, সূর্য থেকে যার দূরত্ব ৪৫০ কোটি কিলোমিটার। এর আয়তন দেওয়া রয়েছে এবং সূর্য থেকে অধিক দূরত্বের কারণে গ্রহটি কি শীতল থাকে। দেখো, এটা একটা লাকি গ্রহ বলা যেতে পারে কি কিছুটা অংশ, তবে সূর্যের তাপও খুব দরকার আমাদের পৃথিবীতে, ঠিক আছে। সো নেপচুন সূর্য থেকে অনেক দূরে থাকার কারণে এটি হচ্ছে শীতল প্রকৃতির। গ্রহটি অনেকটা কি নীলাভ বর্ণের হয়, গ্রহটি অনেকটা নীলাভ বর্ণের হয়। নেপচুন ১৬৫ বছরে সূর্যকে একবার পরিক্রমণ করে। নেপচুন কি করে? ১৬৫ বছর লাগে তার সূর্যকে একবার ঘুরে আসতে। এর উপগ্রহ কয়টা? ১৪টা। উল্লেখ্য উপগ্রহ হচ্ছে টাইট্রন, এবং ন্যারাইট। ওকে, সো এইখানে আমরা একটা বিষয় লক্ষ্য করব, আমরা যে গ্রহগুলা পড়লাম সৌরজগতের, এই গ্রহগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা মাথায় রাখবো সেটি হলো যে গ্রহগুলোর সূর্যকে পরিক্রমণ করতে কত সময় লাগে, ঠিক আছে। যেমন আমি জিনিসটা তোমাদেরকে সুন্দর করে বুঝাই দেই, আমাদের কি লাগবে। যেমন হচ্ছে যে সূর্যকে পরিক্রমণ করতে কত সময় লাগে, এটা হচ্ছে ফ্যাক্ট একটি, যে কত সময় লাগে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সবগুলো গ্রহের উপগ্রহ কতগুলো, সবগুলো গ্রহের উপগ্রহ কয়টা, এবং কিছু উপগ্রহের নাম মনে রাখা, কিছু উপগ্রহের নাম মাথায় রাখা। যেমন তোমাকে যদি বলে যে মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টা, তুমি বলে দিবা সুন্দর করে ভাইয়া 2টা। এখন তোমার নাম যদি বলতে পারে, কি বলতে পারবা? ডেমোস্ট্রেবল, ভাই খুবই সহজ। যদি বলে পৃথিবীর উপগ্রহ কয়টা, ভাই কোনো সমস্যা নেই, একটা, কি চন্দ্র, ঠিক আছে। তো বিষয়টা আমাদের এরকম দাঁড়াবে। চলে যাব আমরা নেক্সট, পৃথিবীতে জীব বসবাসের কারণ। ওকে, পৃথিবীর চারিদিকে নানা প্রকার গ্যাসীয় উপাদান দ্বারা বেষ্টিত অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে, ঠিক আছে। এই যে গ্যাসীয় আবরণগুলা, এই আবরণগুলা কি করে? পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। একে কি বলা হচ্ছে? বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল যদি সংজ্ঞা আসে যে বায়ুমণ্ডল কাকে বলে, তুমি সহজে দিতে পারবে না যে পৃথিবীর চারিদিকে যে গ্যাসীয় আবরণগুলা পৃথিবীকে বেষ্টন করে থাকে তাকে বলা হচ্ছে কি? বায়ুমণ্ডল। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেপ্টে আছে আর পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে। বায়ুচাপের কারণে সমুদ্র পৃষ্ঠের ঘনত্ব সবচেয়ে বেশি, উপরের দিকে ঘনত্ব খুবই কম। কি বলছে? সমুদ্র পৃষ্ঠে এর ঘনত্ব কি সবচেয়ে বেশি আর উপরের দিকে ঘনত্ব খুব কম। কারণ কি? দেখো, যখন আমরা বেশি আকাশের উপরে চলে যেতে চাই, উচ্চতর ভবনে আমরা উঠি বা অনেক উপরে যখন উঠি, তখন কিন্তু ধীরে ধীরে আমাদের অক্সিজেনের মাত্রাটা কি কমে যায়, তাই না? আমরা কিন্তু সেটা অনেক জায়গায় দেখেছি। বা কারো যদি নিজের পার্সোনাল লাইফ টাইম এক্সপেরিয়েন্স থাকে, তবে সে অবশ্যই বলতে পারবে যে হ্যাঁ ভাই, আমি যত উচ্চতায় উঠি তত আমার মনে হয় যে অক্সিজেনের মাত্রাটা কমে যাচ্ছে ধীরে ধীরে। ওকে, বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের প্রাধান্য রয়েছে। সকল প্রাণীর জন্য অক্সিজেন কিন্তু অত্যাবশ্যক, অবশ্যই, কারণ অক্সিজেন ছাড়া মানুষ কি বাঁচতে পারবে না। কার্বন ডাই অক্সাইড ছাড়া অন্যান্য উপাদান বায়ুতে মোটামুটি অপরিবর্তনীয় পরিমাণে থাকে, তবে ধুলা বায়ু বা ধোঁয়া, জলীয় বাষ্প ইত্যাদি উপাদান বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণে থাকে। পৃথিবীর সমস্ত জীবের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। বায়ুমণ্ডলের গুরুত্ব অবশ্যই রয়েছে, সেখানে নাইট্রোজেন অক্সিজেন আছে বলেই কিন্তু পৃথিবীতে জীব বসবাস করতে পারে। বায়ুমণ্ডল সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে প্রাণীকুলকে রক্ষা করে। কি বলছে? বায়ুমণ্ডল সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে কি করে? আমাদেরকে রক্ষা করে। সূর্যেতে গ্যাসীয় উপাদান রয়েছে, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, যথাক্রমে উদ্ভিদ প্রাণীকে বাঁচিয়ে রাখে, ঠিক আছে। গ্যাসীয় উপাদানটা কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন প্রাণী আর উদ্ভিদকে কি করে? বাঁচিয়ে রাখে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? ট্রপোমণ্ডল। আমরা একটু পরেই পড়বো জিনিসটা, যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে ট্রপোমণ্ডল। ওকে, এই স্তরটি গড় গভীরতা প্রায় 13 কিলোমিটার। এটি মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর, কেননা আর্দ্রতা, কুয়াশা, মেঘ, বৃষ্টি, বায়ু প্রবাহ সবকিছুই এই স্তর লক্ষ্য করা যায়। স্তরটা আছে বলেই আমাদের বৃষ্টি হয়, মেঘ দেখতে পাই, কুয়াশা হয়, আর্দ্রতা হয়। মানে মানুষের বসবাসের জন্য, অর্থাৎ জীবের বসবাসের জন্য উপযোগী যে একটা পরিবেশ দরকার, সেই পরিবেশটা আমরা এই ট্রপোমণ্ডল স্তরের মাধ্যমে পেয়ে থাকি। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে স্তরে বাতাসের গতিবেগ বেড়ে যায়। আবহাওয়া এবং জলবায়ু জনিত যাবতীয় প্রক্রিয়ায়
বেশিরভাগই বায়ুমণ্ডলীয় স্তরে ঘটে থাকে। ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে ট্রপোপস বলা হচ্ছে। ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে কি বলা হয়? ট্রপোপস বলা হয়। ট্রপোপসের গভীরতা সরু এবং এখানে বায়ু কি স্থির। ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব না থাকায় বিমান স্তর দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে। ট্রপোমণ্ডল স্তর দিয়ে তাহলে কি হয়? ট্রপোমণ্ডল স্তর দিয়ে বিমান চলাচল করে। এখন যদি তোমার প্রশ্ন আসে বা তুমি কাউকে পাঠ নিয়ে বলতে পারো যে বিমান জানিস কোন স্তর দিয়ে চলে, তখন তুমি বলে দিবা বিমান চলে হচ্ছে কি ট্রপোমণ্ডল স্তর দিয়ে। ঠিক আছে, তুমি একটা সুন্দর পাঠ নিয়ে নিলা, তোমাকে ভাববে আরে বাবা কি নাকি। ওকে, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের একটি স্তর আছে যা ওজোন স্তর নামে পরিচিত। বায়ুমণ্ডলে কি আছে? ওজোন গ্যাসের একটি স্তর যা ওজোন স্তর নামে পরিচিত। এর গভীরতা প্রায় 12 থেকে 16 কিলোমিটার। সূর্যের অতি বেগুনি রশ্মি যেটা আছে শোষণ করে তাপমাত্রা ধীরে ধীরে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এটি স্তরটি পৃথিবীর প্রাণী জগতের জন্য বাস উপযোগী করেছে। এই যে ওজোন স্তরটা, এটা সূর্যের অতি বেগুনি রশ্মি একটা রয়েছে, সেটা আমাদের জীব জগতের জন্য খুবই ক্ষতিকারক। ওই গ্যাসটা বা ওই রশ্মিটা, এই ওজোন গ্যাস আমাদের কি প্রতিহত করে, আমাদেরকে জীব জগৎকে বাঁচিয়ে রাখার জন্য খুব সুন্দর সাহায্য বা সহায়তা করে। ওকে, পরবর্তীতে যাব। পৃথিবী সূর্য থেকে আলো তাপ পায়, এটা তো সবাই জানি, সব গ্রহই পায় আলো তাপ। সূর্যের আলো ছাড়া পৃথিবী চির অন্ধকার থাকতো। পৃথিবীতে প্রাণীর স্পন্দন থাকতো না, জীব জগতে উদ্ভিদ ও প্রাণী কিছুই বাঁচত না। পৃথিবীতে মানুষের কর্মকাণ্ড বায়ুমণ্ডলের গঠন উপাদানে পরিবর্তন করতে সাহায্য করে। ব্যাপকভাবে গাছপালা কেটে ফেলা, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, জ্বালানি তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস পোড়ানো থেকে নির্গত ধোঁয়া, বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডল কি করতেছে? দূষিত করতেছে। প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বায়ুমণ্ডলকে বিশুদ্ধ রাখা দরকার। দেখো এখানে একটা বিষয় রয়েছে যে সম্পূর্ণ কাকে দোষ দিছে? মানুষকে। দেখো ভাই, জীব আমাদের তো সৌরজগৎ, আমাদের সূর্য কতটা আমাদেরকে হেল্প করতেছে পৃথিবীতে জীব জগৎকে বাসের উপযোগী করে দেওয়ার জন্য বা করার জন্য প্রতিনিয়তই। কিন্তু মানুষটা নিজেই আমরা নিজের পায়ে কুড়াল মারতেছি। কিভাবে? এই যে আমরা ব্যাপক হারে গাছপালা কাটতেছি, কলকারখানা থেকে নির্গত কালো ধোঁয়া, জ্বালানি তেল, কয়লা, মানে এক কথায় আমরা বায়ু দূষণ করতেছি। বায়ুমণ্ডলকে আমরা পুরো দূষিত করে ফেলার কারণে সূর্যের যে ওই যে অতি বেগুনি রশ্মি কে রক্ষা করে আমাদেরকে বলো তো? একটু আগে তোমাদের পড়াইলাম জিনিসটা, অবশ্যই তোমরা জানবা। সেটা কি? আমাদের যে ওজোন স্তর, এই ওজোন স্তরকে আমরা ধীরে ধীরে কি সেগুলোতে ছিদ্র করে ফেলতেছি ভাই, মানে সেটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। ঠিক আছে, ওই যে ছিদ্র করে দিচ্ছি আমরা, ছিদ্র করে দেওয়ার কারণে কি হচ্ছে? আমাদের সূর্যের অতি বেগুনি রশ্মিটা পৃথিবীতে প্রবেশ করতেছে, যা কিন্তু জীব জগতের জন্য একটা হুমকি স্বরূপ। এই কারণে আমাদের প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে কি বায়ু দূষণ দূর করতে হবে। জীবজন্তুর বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রচুর আলো, বাতাস, পানি। পৃথিবীর পৃষ্ঠে গড় তাপমাত্রা আমরা দেখেছি 13.90 ডিগ্রি সেলসিয়াস। দেখো একটু আগেও কিন্তু আমি জিনিসটা দাগাইতে বলছি, এই যে ইম্পর্টেন্ট তথ্য বলে কিন্তু পুনরায় আমরা পেয়েছি। অবশ্যই দাগাবা, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। চলে আসবে পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা কত, এরকম একটা এমসিকিউ। ঠিক আছে, ভূত্বকে রয়েছে প্রয়োজনীয় পানি। সূর্য থেকে যে তাপ বা আলো পৃথিবীতে পৌঁছে তাও জীবজন্তুর জন্য সহনীয়। জীবজন্তুর ও উদ্ভিদের জীবন ধারণের জন্য এগুলো উপযোগী ও প্রয়োজনীয়। এজন্য পৃথিবীতে জীবজন্তু বসবাস করতে পারে। ওকে, পরবর্তী যেটি বলেছিলাম, ভূ অভ্যন্তরের গঠন। ভূ অভ্যন্তরের গঠন বলতে কি বোঝাচ্ছে আমরা জানি, সেটি হচ্ছে মাটির নিচের গঠনটা, অর্থাৎ মাটির নিচের যে গঠন কিরকম হতে পারে সেই জিনিসটা আমরা এখন লক্ষ্য করব। পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠনের বিভিন্ন স্তর বিন্যাস সম্বন্ধে সঠিক তথ্য সংগ্রহ করা খুবই কঠিন, কিন্তু ভূমিকম্প তরঙ্গের গতিবেগ তারতম্য দ্বারা ভূ অভ্যন্তরের শিলার ঘনত্বের তারতম্য বিভিন্ন স্তরের বিষয় জানা যায়। ঠিক আছে, কিভাবে জানা গেছে? এই যে ভূমিকম্প তরঙ্গের গতিবেগের তারতম্য দ্বারা, এই মাধ্যমে আমাদের মাটির নিচে আসলে কি কি উপাদান কি কি ভাবে গঠিত, স্তরগুলা কি কি আমরা জানতে পেরেছি। ভূ অভ্যন্তরে ভূকম্পনীয় তরঙ্গের গতি প্রকৃতির তারতম্য লক্ষ্য করে ভূতত্ত্ববিদগণ ভূ অভ্যন্তরকে 3টি স্তরে, কয়টি স্তরে ভাইয়া? 3টি স্তরে ভাগ করেছে। 3টি স্তরে ভাগ করেছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে একটা কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল। কেন্দ্র, গুরু আর অশ্বমণ্ডল। দেখো খুবই সুন্দর তথ্য আমরা দেখব। এই যে আমরা চিত্রটা লক্ষ্য করতে পারছি, তোমাদের সকলের বইয়ে চিত্রটা দেওয়া রয়েছে ভূ অভ্যন্তরের গঠন। দেখো দেখি, শুরুতে আমরা কি দেখছি? এটা হচ্ছে ভূত্বক, তার গঠনটা দেখবে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি অশ্বমণ্ডল, 1 নম্বরে অশ্বমণ্ডল, 2 নম্বরে দেখতে পাচ্ছি গুরুমণ্ডল এবং 3-এ এট লাস্টে দেখতে পাচ্ছি কি কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে ফেরা বা 2টা ভাগ, একটা হচ্ছে কি বাইরের অংশ আর একটা হচ্ছে ভিতরের অংশ। ঠিক আছে, বাইরের ভিতরের। চলো একটু ডিটেইলসে আমরা দেখি। কেন্দ্রমণ্ডল গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6371 কিলোমিটার। এই গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ কত? 6371 কিলোমিটার।
পৃথিবীর যে কেন্দ্রের চারিদিকে প্রায় ৩,৪৮৬ কিলোমিটার ব্যাসার্ধের গোলক রয়েছে, সেই গোলকটির নাম কি? কেন্দ্রমণ্ডল। সেই গোলকটির নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। অর্থাৎ বৈজ্ঞানিকদের মতে যেটি কেন্দ্রমণ্ডল লৌহ, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ভারী পদার্থ দ্বারা গঠিত। এই স্তরের নিকেল লোহের পরিমাণ বেশি থাকা এই স্তরটি সংক্ষেপে নাইফ নামে পরিচিত। ভাই ভুলেও কেউ ওয়াইফ লেখিও না কিন্তু, এটি হচ্ছে কি নাইফ, ঠিক আছে, ওয়াইফ না, এটি হচ্ছে নাইফ। কেন? কারণ এখানে হচ্ছে লৌহ আর নিকেলের পরিমাণ বেশি, লৌহ নিকেলের পরিমাণ বেশি থাকে, একে বলা হচ্ছে নাইফ। এটি পানি অপেক্ষা 10-12 গুণ এবং পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা দ্বিগুণের অধিক ঘন। কিন্তু প্রচন্ড তাপ ও চাপে এটি সম্ভবত কঠিন অবস্থায় নেই। ভূকম্পন তরঙ্গ থেকে বোঝা যায় যে কেন্দ্রমণ্ডল দুইটি অংশে বিভক্ত। কয়টি অংশে? দুইটি অংশে, একটি বাইরের অংশ আর একটি হলো ভিতরের অংশ। বাইরের অংশ তরল, কি বলছে? বাইরের অংশ তরল এবং ভিতরের অংশ কঠিন অবস্থায় আছে বলে অনুমান করা হয়। কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ বিস্তৃতি প্রায় ২২৭০ কিলোমিটার এবং কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশটি পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় ১২১৬ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কঠিন অবস্থায় রয়েছে। আচ্ছা, এত কিছু আমাদের দরকার নেই। আমাদের যেটি দরকার কেন্দ্রমণ্ডলের ব্যাপারে, সেটি হলো কেন্দ্রমণ্ডলের কি কি রয়েছে। লৌহ রয়েছে, নিকেল, পারদ, সীসা। তার মধ্যে লৌহ আর নিকেলের পরিমাণ বেশি থাকা একে কি বলতে পারছি আমরা? নাইফ হিসেবে পরিচিত করছি। এমসিকিউ চলে আসতে পারে যে নাইফ কোনটিকে বলা হয়? কেন্দ্রমণ্ডল। বা বলতে পারে যে নাইফ কেন কেন্দ্রমণ্ডলকে নাইফ বলা হয় কেন? এটি সৃজনশীল প্রশ্ন এমন আসতে পারে, ঠিক আছে। তো আমরা সবসময় প্রস্তুত থাকবো সবকিছু নিয়ে। পরবর্তী যাচ্ছে গুরুমণ্ডল। কেন্দ্রমণ্ডলের উপর থেকে চতুর্দিকে ২৮৮৫ কিলোমিটার পর্যন্ত মণ্ডলটিকে গুরুমণ্ডল বলা হচ্ছে। সিলিকন, দেখো, সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলোর সংমিশ্রণে মণ্ডলটি গঠিত। এর উপর অংশে ১৪৪৮ কিলোমিটার স্তরে ব্যাসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত বলে একে কি ব্যাসল্ট অঞ্চল বলা হচ্ছে। কেন ব্যাসল্ট অঞ্চল বলা হচ্ছে? কারণ এটি ব্যাসল্ট উপাদান দ্বারা বেশি গঠিত, এই কারণে একে ব্যাসল্ট অঞ্চল বলা হয়। সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা মণ্ডলী গঠিত বলে একে সীমা বলা হচ্ছে। দেখো এর আগেরটা কি করলাম আমরা? কেন্দ্রমণ্ডলকে বলা হচ্ছে নাইফ, গুরুমণ্ডলকে কি বলা হচ্ছে? সীমা। দেখো সীমা কিন্তু অনেকের পছন্দের নামও হতে পারে, তাই না? অনেকের প্রিয়জনের নাম হতে পারে, তো সীমা এই দিয়ে মনে রাখবে ভাই যে আচ্ছা সীমা কাকে বলা হচ্ছে? গুরুমণ্ডলকে। এবার মনে রাখলে তোমাদের জন্য যথেষ্ট। পরবর্তী চলে যাব আমরা অশ্বমণ্ডলে। গুরুমণ্ডলের উপরের অংশকে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল বলা হচ্ছে। গুরুমণ্ডলের কি উপরের অংশটা অশ্বমণ্ডল বা শিলামণ্ডল বলা হচ্ছে। এটি নানা প্রকার শিলা খনিজ পদার্থ দ্বারা গঠিত। এর গভীরতা মহাদেশীয় অঞ্চলের নিচে সবচেয়ে বেশি এবং মহাসাগরের নিচে সবচেয়ে কম। এর সঠিক গভীরতা সম্পর্কে যথেষ্ট মতভেদ রয়েছে যে এইটা গভীরতা ৩০ নাকি কত। তো অনেকেই বলে যে ৩০ থেকে ৬৪ কিলোমিটার পর্যন্ত ধরা হয়, ঠিক আছে। এবং এই স্তরে উপাদানে গঠিত তাদের মধ্যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতির নাম রয়েছে। উল্লেখ্য যে এই স্তরে সিলিকন আর অ্যালুমিনিয়াম এর পরিমাণ বেশি থাকা এটিকে কি বলা হচ্ছে? সিয়াল বলা হচ্ছে। দেখো শেয়াল না কিন্তু, এটিকে বলা হচ্ছে কি সিয়াল, ঠিক আছে, সিয়াল। ওকে, সিয়াল বলা হচ্ছে। তো আমরা দেখলাম প্রথমটাকে নাইফ, পরেরটাকে সীমা, পরেরটাকে দেখতে পাচ্ছি আমরা সিয়াল। এবং উপরিভাগকে অশ্বমণ্ডলের উপরিভাগকে ভূত্বক বলে, নিম্নভাগকে কি বলা হচ্ছে? ভূত্বকের নিম্নাংশ। অর্থাৎ একদম পৃথিবীর মাটি খুঁড়ে যে প্রথম অংশটা বাবা, এটাই হচ্ছে কি আমাদের অশ্বমণ্ডল, ঠিক আছে। পরে গুরুমণ্ডল, পরে কেন্দ্রমণ্ডল। আচ্ছা, এবং আমরা এর ভূত্বকের পৃথিবীর কঠিন বহিরা আবরণ দেখতে পাচ্ছি। ভূত্বকই হচ্ছে পৃথিবীর কঠিন বহিরা আবরণ। ওকে, এর গভীরতা ৩ কিলোমিটার সমুদ্র তলদেশ থেকে, ৪০ কিলোমিটার পর্বতের তলদেশ থেকে, তবে গভীরতা ১৭ কিলোমিটার। ওকে ফাইন, অনেক এমসিকিউ, অনেক ইনফরমেশন আমরা পাচ্ছি, কিন্তু এর মধ্যে কোনটা জিনিস মনে রাখতে হবে? তোমার মনে তো অবশ্যই প্রশ্ন জাগতেছে যে ভাইয়া এত বড় একটা চ্যাপ্টার, এত কিছু ইনফরমেশন রয়েছে, আমরা কোনটি মনে রাখবো, কোনটি মনে রাখবো না? ভাই সহজ কথা বলে দিচ্ছি যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল বা অশ্বমণ্ডলের প্রথম কথা, এর যে নিকনেমটা আমরা দেখলাম, একটা নাইফ, একটা সীমা, একটা সিয়াল, কেন বলা হচ্ছে? কারণটা কি? কোন কোন উপাদান বেশি এবং পৃথিবীর কোন অংশের প্রথম স্তরটা কি, দ্বিতীয় স্তরটা কি, তৃতীয় স্তরটা কি? যেমন ধরো কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলের কিন্তু দুইটি অংশ, একটা বাহিরের একটা ভিতরের। তো কেন হলো জিনিসটা আমরা দেখবো। এবং এই জিনিসটা আমরা দেখতে পেয়েছি কোন দিক থেকে? এই যে তোমাদের বইয়ের যে চিত্রটা, এই চিত্রটার মাধ্যমে আমরা সহজেই খুব সুন্দর করে বুঝতে পারছি যে ভূত্বকের নিচেই মাটি খুলে অশ্বমণ্ডল, তারপরে আমরা গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল, এর আবার দুইটি অবস্থান, বাইরের একটা, ভিতরের একটা। এইভাবে আমরা পড়লে কিন্তু বিষয়টা খুবই ইজি হবে।
ভাই কোনো কঠিন না, ভূগোল কোনো কঠিন না, কিংবা তৃতীয় অধ্যায় কঠিন না। শুরুতে বলেছি না, জিনিসটাকে ভীত না পেয়ে বলবা যে আরে বাট এটা তো পারি, যে কোনো ফ্রেন্ডকে বলবা যে আয় তোকে আমি শিখাচ্ছি। ক্লাসটি করার পর তোমাদের এই ধারণাটাই হবে, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা এইভাবে করে সবকিছু পড়বো চিত্র অনুযায়ী দেখে, যাতে আমাদের জন্য সহজ হয়, ঠিক আছে। আমাদের এই পরিচ্ছেদটা প্রথম অংশে আমরা যা যা আলোচনা করেছি অবশ্যই তোমাদের এটি মেমোরাইজে রাখতে হবে, কারণ এমসিকিউতে কিংবা সিকিউতে তোমাদের এগুলো কিন্তু অধিকাংশ সময় এসে থাকবে। তো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমাদের দেখা হচ্ছে, তার আগে এই অংশটা ভালো মতো পড়বা, কারণ পরবর্তী অংশ কিন্তু সম্পূর্ণ একটু ডিফারেন্ট, কিছু কিছু এই অংশ থেকে যাবে। এই অংশ যদি না পড়ো ভাই তোমরা, তাহলে কিন্তু তোমাদের জীবনে কোনো ভালো বুঝবা না নেক্সট চ্যাপ্টারটা, তাহলে অবশ্যই তোমাদেরকে পড়তে হবে কিন্তু, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ, টাটা।